দর্শক প্রতিবেদনটি দেখলাম। এবার খেলাপি ঋণের চাপ ও দায় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। স্যার, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, খেলাপি ঋণ নিয়ে কিছু ছাড়ের মাধ্যমে খেলাপি ঋণ থেকে নাম কাটানোর একটি সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে যেমনটি প্রতিবেদনে দেখানো হচ্ছিল, এক্ষেত্রে রাজনীতিক কিংবা যারা আসলে খেলাপি ঋণের চাপে রয়েছেন তারা নাম কাটানোর জন্য এটি কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হচ্ছে কিনা, বা সবকিছু মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন স্যার? জি, আপনাকে ধন্যবাদ। অতীতেও দেখেছি আমরা যখন নির্বাচন আসে তখন খেলাপি ঋণের বিষয়টা কিছুদিন আলোচনা হয় এবং যারা খেলাপি তারা আসলে সুযোগ সুবিধাগুলো নিয়েই কিন্তু পরবর্তীতে নির্বাচন করে। আপনি অন্য দেশে যদি মনে করেন যে নির্বাচনের পরে যিনি এমপি হচ্ছেন, যিনি প্রতিনিধি হচ্ছেন, তার যদি খেলাপি ঋণের কোনো প্রমাণ পাওয়া যায় তখন তাকে পদত্যাগ করতে হয়। এরকম বিধানও কিন্তু আছে দেশে বাইরে। কিন্তু আমাদের দেশে কি করছে না করছে এটা জনসম্মুখে যতক্ষণ আমরা না দিচ্ছি ততক্ষণ বলতে পারছি না যে তারা কতটুকু সুবিধা পেল। ঠিক আছে, আমরা অনেক আগে থেকে বলে আসছি যে খেলাপি যারা তাদের একটা লিস্ট যদি থাকে তাহলে মানুষ বুঝতে পারে যে মানে কারা কারা খেলাপি। আর যেটা কথাটা আপনাদের প্রতিবেদনে আসলো যে ইচ্ছাকৃত খেলাপি, আমাদের 2000-এর উপরে কিন্তু ইচ্ছাকৃত খেলাপি। এখন তারা নির্বাচনে কি সুযোগ সুবিধাগুলো নিয়ে এই যে প্রত্যেকবারেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিছু সুবিধা দেয় তাদেরকে, হয়তো কম পার্সেন্টেজ দিয়ে কিছু লোন শোধ করে পুনঃতফসিল করে, এরকম সুযোগ সুবিধাগুলো থাকে। কিন্তু এবার একটু মনে হচ্ছে যে তারা নড়ে চড়ে বসছে এবং তারা বেশ কঠোরতা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সেটা দেখা যাক যে কতটুকু বাস্তবায়ন হয়। এবং পাশাপাশি আমি যেটা বলবো, যেটা নাম প্রকাশ করতে কী অসুবিধা আমি ঠিক জানি না, তবে বিশেষ করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যেটা আছে তার দায়িত্ব যে এটা আপডেট করা। ঠিক আছে, আপডেট করা। যেমন আমাদের আগে ছিল যে 7 দিন আগে নমিনেশন পেপার সাবমিট করার 7 দিন আগ পর্যন্ত যদি সে খেলাপি ঋণটা শোধ করে তারপরে সে নির্বাচন করতে পারে। কিন্তু এই বিষয়গুলো শুধু ব্যাংকের মধ্যে আর ক্যান্ডিডেটের মধ্যেই থাকে, কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু জনগণ জানে না বিষয়টা। স্যার, এই জায়গায় একটু আপনাকে প্রশ্ন করে রাখি, এই যে ছাড়পত্র দেওয়ার যে বিষয়টি, যেখানে বলা হচ্ছিল যে কেন্দ্রীয় ব্যাংক এবার হয়তো, আপনিও বলছিলেন এবার হয়তো ঢালাওভাবে ছাড়পত্র হয়তো দিবে না, সেক্ষেত্রে যাচাই বাছাই করে, বাট এই যে যাচাই বাছাই করে তাদেরকে ছাড়পত্র দেওয়ার যে বিষয়টি, সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত? এখন যে ব্যাংক থেকে তারা লোনটা নিয়েছে ওই ব্যাংকের যে তথ্য আছে, যে ডকুমেন্ট আছে, সেটা যাচাই বাছাই করে। এটা আমার মনে হয় সময় সাপেক্ষ। হয়তো বা বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে করে আগে থেকে তারা হয়তো চেষ্টা করছে। তবে যদি এটা হয় তাহলে ভালো, যে কাগজপত্র যে ব্যাংক থেকে নিয়েছে কেন দিতে পারছে না, কি সুবিধা চাচ্ছে, তার সঙ্গে পেপারসের কোনো ডকুমেন্টের মিল আছে কিনা, এই বিষয়গুলো যদি তারা দেখে তাহলে হয়তো কিছুটা আস্থার জায়গা চলে আসবে। এই আস্থার জায়গা নিয়ে গত বছরের বা গত নির্বাচনগুলোর কথা যদি বলি, এর আগে যখন এরকম খেলাপিদের সুযোগ দিয়ে ছাড় দেওয়া হয়েছিল, আপনি বলছিলেন পরবর্তীতে সেই পুরনো পথেই তারা ফিরে গেছে, আবার খেলাপিতে পরিণত হয়েছে। সবকিছু মিলে এবার যদি সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে কি কি বিষয় আসলে নিশ্চিত করা এটা একটা দরকার? বড় চ্যালেঞ্জ কিন্তু সে নিয়ে আসা। এখন যেটা বলা হচ্ছে তৎপরতা চলছে। এখন তৎপরতাটা কেন হবে? নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা দিচ্ছে, সেই জন্য তৎপরতা হচ্ছে। তবে আইন আছে, আমাদের আইনের প্রয়োগ নাই। ঠিক আছে, সেই আইনটা এখন বিশেষ করে বর্তমান সরকার আর একটু কঠোর হয়েছে আর কি। তা সেই জায়গাগুলোতে মানে মানে আমি মনে করি যে পলিটিক্যাল যে একটা বিষয় আছে, কোনো ধরনের সুবিধা যাতে সুবিধার ঊর্ধ্বে থাকে। যারাই আসতেছে তাদের জন্য কোনো রকম আমার মনে হয় না যে তাদেরকে এন্টারটেইন করা, তাদের যে ডকুমেন্ট আছে এবং তার ব্যাংকের যে অবস্থা আছে সব কিছু মিলে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত বলে মনে করি না। ছাড় দেওয়ার বিষয়টি যখন চলে আসে, সেক্ষেত্রে আসলে কি কি কারণে আসলে ছাড়ের এই ব্যাপারটি সামনে আসে, বা যেমন যারা ছাড় পেয়ে যে থাকেন? তথ্য আছে, অনেক সময় তথ্য লুকানো হয়, তাদের কি স্ট্যাটাসটা সে তো লুকানো হয়, তাকে একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে নেওয়া হয়েছে তথ্য গোপন করে। তো এই বিষয়গুলো তো খুব জটিল বিষয়। এই বিষয়গুলো যদি একটা মানে আমি যেটা ডেডিকেটেড যদি কোনো অফিসার থাকে তাদেরকে নিয়োগ দিয়ে তারা যাচাই বাছাই করে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী তারা ছাড়পত্র দেবে। আজকে গেলাম, গিয়ে আজকে ছাড়পত্র পেয়ে গেলাম, এরকম একটা বিষয় না। কিন্তু স্যার, আপনি যেমনটি বলছিলেন, সেটি যে প্রক্রিয়ার কথা বলছিলেন সেটি সময় সাপেক্ষ ব্যাপার, আর সবকিছু মিলিয়ে রাজনৈতিক চাপ রয়েছে, নির্বাচন দ্রুত করানো, একটি পক্ষ চাচ্ছে নির্বাচন দ্রুত করতে, কেউ চাচ্ছে নির্বাচন পেছাতে। সবকিছু মিলিয়ে এই যে এই সময়ের মধ্যে এই বিষয়টি, পুরো বিষয়টি কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা? আমি মনে করি অবশ্যই সম্ভব হবে, কারণ আপনি 7 দিনের মধ্যে তো আপনি সবগুলোকে নিয়ে আসতে পারেন। কোথায় কোথায় লোন নিয়েছে তাদের তো ডকুমেন্ট আছে, তাদের তো লিস্ট আছে। এই যে বলতে আপনাদের রিপোর্টে বললো যে 2000-এর উপরে হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি। এই 2000 কাজ করতে পারবে না, 2000 2500 লোকের ডকুমেন্ট বের করতে পারবে না। আমি মনে করি না যেটার জন্য বেশি সময় লাগবে।
কারণ ব্যাংকগুলো যখন লোন দিচ্ছে তাদের তো দায়টা তাদের, তারা নিশ্চয়ই জানতে চায় আমার এই 3 জন লোক, আমার আসনে এই 3 জন লোক দাঁড়াইছে, এই 3 জনের আমার 200 কোটি টাকা লোন আছে, সেটার কি অবস্থা, সেটা কি খেলাপি নাকি রেগুলার নিতে পারে। একটা আসনে কয়জন দাঁড়ায়, ম্যাক্সিমাম 10 জন দাঁড়ায়, সবাই তো আর খেলাপি না, তারা জানে কিন্তু। সুতরাং এই কাজটা করতে চাইলে এটা করা সম্ভব। তাহলে কি আপনি এর পেছনে আসলে সদিচ্ছার অভাব দেখছেন? সদিচ্ছার অভাব আমি মনে করি, এবং এক্সপার্টাইজেরও অভাব আছে। বিশেষ করে আমি বলেছি ডেডিকেটেড অফিসার দিয়ে এগুলো ডিল করা উচিত। অনেককে দিচ্ছে যারা হয়তো বা এটা হ্যান্ডেল করতে পারছে না, সেরকম হতে পারে, কোনো রকম যা তা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি স্যার, আপনি যেমনটি বলছিলেন। কিন্তু এই জায়গায় এই যে বিষয়টি যে সদিচ্ছার অভাব দেখা কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে না আসা, এক্সপার্টাইজের বিষয়টি তুলে আনেন, এই সব কিছু মিলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে যেটুকু আন্তরিকতা আসলে দেখানো দরকার খেলাপিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন এশিয়াতে, তো এই সব কিছু মিলিয়ে এই সব কিছুর যে আমরা উত্তরণের পথ খুঁজছি, সেই উত্তরণের পথে আসলে প্রধান বাধাটা কি হয়ে দাঁড়াচ্ছে? স্বচ্ছতার অভাব। আমি বলি যে স্বচ্ছতার, কাউকে ছাড় দেওয়ার একটা বিষয় আছে এখানে। কাউকে যদি আমি ছাড় না দিই তাহলে আমি মানে ব্লাইন্ডলি আমি কাজ করতে পারি। সুতরাং সদিচ্ছার একটা ব্যাপার আছে আর ছাড় দেওয়ার বিষয় আছে। এক্ষেত্রে কি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বা দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো সুবিধাভোগী মহল রয়েছে যারা আসলে এটি করতে দিতে চাচ্ছে না? এটাকে স্পষ্ট, কিন্তু এটা আগে থেকে এই জিনিসগুলো হয়ে আসছে। এখন দেখা যাক এবার কতটুকু প্রোগ্রেস করে। আমি তো আজকে কালকেও দেখলাম পত্রিকায় যে তারা খুব সতর্কতার সঙ্গে এই জিনিসগুলো দেখছে। তা সুতরাং আমি মনে করি যে কিছুটা হলেও এবার রেজাল্ট পাওয়া যেতে পারে। কারণ আমাদের এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন যেটা বলা হলো, যে দুর্ভাগ্যজনক যে আমাদের অর্থনীতি কিন্তু এই সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জটা হচ্ছে খেলাপি ঋণ। 6.5 লাখ, মানে 6,50,000 কোটি টাকা কিন্তু আমাদের খেলাপি ঋণ। এই বিপুল পরিমাণ খেলাপি সংশোধন করা বা তাদেরকে যে পুনরায় ছাড় দিয়ে খেলাপি থেকে নাম কাটানোর যে সুযোগ দেওয়া হচ্ছে, এ সব কিছু মিলিয়ে যদি আমি এক কথায় আপনার কাছে জানতে চাই যে এই সব কিছুর উত্তরণের পথ এবং সেখান থেকে আবার তারা ফেরত যেন না যায় খেলাপিতে, এ সব কিছুর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, কিংবা সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আপনি দেখছেন কিনা? আমি মনে করি যে পদক্ষেপের কথা শোনা যাচ্ছে, সেই পদক্ষেপটা তারা মানে সদিচ্ছা নিয়ে পালন করছে কিনা এটা দেখার বিষয়, যে এখানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে কিনা। যদি দেখা যায় যে কোনো বড় অফিসার এখানে জড়িত, তাকে কিভাবে এসকেপ করা যায়, এই ধরনের মেন্টালিটি থাকলে কিন্তু এটা হবে না। সে কারণে আমার মনে হয় সদিচ্ছাটাকে প্রমাণ করতে হবে যে আমাদের সদিচ্ছা আছে, এবার কাউকে আমরা দেইনি সুযোগ। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক আইনুল ইসলাম, কথা বলছিলেন খেলাপি ঋণ, দায়, চাপ এবং চাপ মুক্তি থেকে উত্তরণের পথ নিয়ে। প্রায় 5 মাস পর সর্বনিম্নে ঠেকেছে ঢাকার পুঁজিবাজারের দৈনিক গড় লেনদেন। প্রধান সূচক DACX এর অবস্থান কমেছে, বাজার মূলধনও ধস নেমেছে 21টি খাতের মধ্যে 19টিতেই। খাত বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীদের আস্থা সংকটেরই প্রতিফলন ঘটছে ঢাকার পুঁজিবাজারে। দুর্বল 5 ব্যাংক একীভূত করে শেয়ার বাজারে তাদের লেনদেন স্থগিত করার পরের সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের হিসাবে দেখা যায় 21টি খাতের মধ্যে সিমেন্ট ও টেলিকম বাদে ব্যাংক, বিমা, প্রকৌশলী, চামড়া, জ্বালানি সহ 19টি খাতেই কমেছে দৈনিক গড় লেনদেন। পতনের মুখে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দৈনিক লেনদেন নেমেছে 300 কোটির নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এছাড়া দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে 354 কোটি 25 লাখ টাকায়, যা 15 থেকে 19 জুন ওই সপ্তাহের পর সর্বনিম্ন। বড় পতন দেখেছে প্রধান সূচক DACXও। সপ্তাহ ব্যবধানে 265.25 পয়েন্ট কমে এটি নেমেছে 4,703 পয়েন্টের নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এ সময় বাজার মূলধন হারিয়েছে প্রায় 16,942 কোটি টাকা। ব্রোকার্স হাউসগুলোর দাবি, লেনদেন স্থগিত হওয়া 5 ব্যাংকের শেয়ারধারীদের কি হবে, এমন প্রশ্নের অনিশ্চিত উত্তরের কারণেই আস্থার সংকটে পড়েছেন বিনিয়োগকারীরা। আমাদের প্রস্তাব, আমার 5টা ব্যাংকের একটা ব্যাংকে বা 2টা বা 3টা ব্যাংকের শেয়ার ছিল, আমার এই শেয়ারগুলির একটা ভ্যালুয়েশন করে আমাকে সেটার এগেনস্টে যে নতুন ব্যাংকটা আসছে সেটা শেয়ার দিবে। এটা আস্থার সংকট তৈরি করেছে যে 5টা ব্যাংকের যদি এই অবস্থায়, একটা বিশাল আনসার্টেনিটি দেখা দিয়েছে। এই অবস্থায় আস্থা ফেরাতে ব্যাংক ধ্বংসের কারিগরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানানোর পরামর্শ পুঁজিবাজার সংস্কার কমিটির এই সদস্যের। যখন তারা বিনিয়োগে ছিল তারা কিন্তু জানে না যে তাদের সত্যিকারের পিকচারটা এতটা ভয়াবহ। প্রত্যেকটাতে দেখা গেছে শেয়ার প্রতি দায়ের পরিমাণ অনেক বেশি। সঠিক অবস্থাটা সরকারের পক্ষ থেকে একটা
ব্যাখ্যা দিতে হবে। তারপর যারা কোনোভাবেই কোনো কিছুর সাথে জড়িত না তাদেরকে কিভাবে আসলে ক্ষতিপূরণ দেওয়া যায় এই চিন্তাটা যদি করে, তাহলে ভবিষ্যতে যত পুঁজিবাজারে মানুষ চিন্তা করবে যে না, আমরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইও, তাহলে যদি সত্যিকার অর্থে আমরা কোনো কিছুর সাথে জড়িত না থাকি, তাহলে সরকারের পক্ষ থেকে হলেও কিন্তু আমরা এটা একটা ক্ষতিপূরণ পাবো। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, গত সপ্তাহে প্রতিদিনই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।